আসেন আজকে আমরা বাংলাদেশ ক্রিকেটের ফল দেখব। ক্রিকেটের ইতিহাসে সবচাইতে বড় ফেইলিউর, ভালো টিম সবচাইতে বাজেভাবে ফেল করে, এটা কিভাবে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। বেশি আগে যাব না, কারণ বেশি আগে গেলে প্লেয়ার চেঞ্জ হয়ে যাবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2017-র সেমিফাইনালিস্ট ছিল বাংলাদেশ এবং তারা নিউজিল্যান্ডকে হারায়। এই ম্যাচটার কথা আপনাদের অবভিয়াসলি মনে আছে। এই টাইমে আমাদের সাকিব আল হাসান ছিল, তাসকিন তখন খুব ভালো বল করতেছিল, তখন আমাদের রুবেল ছিল, মাশরাফি ছিল, সাব্বির ছিল, মুস্তাফিজ তখন খুব ইন্টারেস্ট নিয়ে খেলতো। এখন তো সে আসলে শুধুমাত্র আইপিএল এ পারফর্ম করে। এই ম্যাচটাতে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ দুজনই সেঞ্চুরি করে এবং বাংলাদেশকে জিতায়। বোলিং অ্যাটাকও দুর্ধর্ষ ছিল। এর মাঝখান দিয়ে আবার সাব্বির আর নাসিরকে কিভাবে নষ্ট করছে এটাও দেখাচ্ছি। এগুলা নিয়ে আসলে আলাদা ভিডিও বানাইতে হবে। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2015 আর 2007 কোয়ার্টার ফাইনালিস্ট অ্যান্ড সুপার এইটে তারা গেছে। এত আগেরটায় যাব না, 2015 সালেরটা যে 2015 সালে তারা কোয়ার্টার ফাইনালসে গেছে ইংল্যান্ডকে বিট করে। এটা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ম্যাচের মধ্যে একটা, বাঙালিরা সারা জীবন মনে রাখবে এরকম একটা ম্যাচ। মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব মোটামুটি ম্যাচের হাল ধরে, মাহমুদুল্লাহ মেইনলি। এই ম্যাচে মাহমুদুল্লাহ সেঞ্চুরি করে, মুশফিক 90 করে, 89। সৌম্য সরকার 40 করে। সৌম্য সরকার এই টাইমটাতে একটু হলেও খেলতো আর কি। এখন এরপরে যে বোলিং আর একটা দেখায়, আরে রুবেল, উফ। মাশরাফি তখনও টেনে যাচ্ছিল, আমাদের পিচ্চি তাসকিন সাব্বিরকে দিয়ে তখন বল করাইতো। 14 বলে 18 রান লাগতো। এখান থেকে রুবেলের একটা আইকনিক বোল্ড আছে, অ্যান্ড এটা করার পর খেলাটা ঘুরে যায়, অ্যান্ড ব্যাক টু ব্যাক সে উইকেট নেয় এবং বাংলাদেশকে জিতায়। এশিয়া কাপে 2012, 16, 18 রানার আপ হয় বাংলাদেশ। এশিয়া কাপ 2018 সালের ফাইনালে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা হয় এবং সেখানে এক বলে 5 রান দরকার ছিল। সৌম্য সরকার বোলিংয়ে আসে এবং সে এক বলে 6 রান খেয়ে যায়। খুবই ক্লোজ ম্যাচ ছিল। একটা ফাইনাল ম্যাচে গেছে, ইন্ডিয়ার সাথে কম্পিট করছে, অ্যান্ড লাস্ট বল পর্যন্ত খেলা নিয়ে গেছে। প্রিটি রিসপেক্টেবল। শ্রীলঙ্কাকে 137 রানে হারায়, আফগানিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। অ্যাচিভমেন্ট তো ভাই কম না। মুস্তাফিজ যখন ফুল ফর্মে থাকে ওই টাইমে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ডেকে নিয়ে আসে। অবভিয়াসলি বাংলাদেশের পিচ বাংলাদেশের মতো করে বানানো, স্টিল অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ, নিউজিল্যান্ডকেও করে। সবই ঠিক ছিল আনটিল টিম থেকে তামিম ইকবালকে ড্রপ করা হয়। তারপর থেকে বাংলাদেশের উপর একেবারে শনি এসে পড়ে এবং তারপর থেকে কোনোভাবেই টিমটা দাঁড়াইতে পারতেছে না, অ্যান্ড একের পর এক ক্লাউন জমা হচ্ছে দলের ভিতরে এবং আত্মপ্রকাশ ঘটতেছে এসব ক্লাউনের। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-র আগে তামিমের ইনজুরির কথা বলে এক্সকিউজ দিয়ে তামিমকে দল থেকে বের করে দেওয়া হয়, মানে বাইরে রাখা হয় আর কি। পরবর্তীতে অনেক নিউজ আসে যে সাকিব আল হাসান টিম মিটিং এর সময় বলছে যে কোনো ইনজুরিওয়ালা প্লেয়ারকে আমরা নিব না, এটা পার্সোনাল বিফের জন্য বলছে। পরে তামিমকে নেওয়া হয় নাই। এখন নেওয়া যখন হয় নাই, আরো কিছু নিউজ বের হয়েছে যে তামিমকে ফোন দিয়ে বলা হয়েছে যে তুমি আফগানিস্তানের একটা প্লেয়ারের এগেনস্টে বারবার আউট হইছো, এই প্লেয়ারটার এগেনস্টে তুমি ম্যাচটা নিচের দিকে নামো। এখন তামিম বিং আ ওপেনার, সে একটা বলারের ভয়ে নিচের দিকে নামা, রেদার দেন তুমি তাকে প্রিপেয়ার করবে ওই বলারটাকে খেলার জন্য, তুমি তাকে নিচের দিকে নামাইতেছো, এটা তার কাছে ডিসরেসপেক্টফুল লাগে এবং সে টিম লিভ দেয়। ফানি ব্যাপার হচ্ছে এই জিনিসগুলা ফলাও হয়ে বের হওয়ার আগেই সাকিব আল হাসান ওইটার রিয়াকশন ভিডিও আপলোড দেয় এবং সে অলরেডি ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেছে। তারপরে এই রিয়াকশন ভিডিওটা আপলোড হয়, তারপর তামিমের স্টোরিটা ভাইরাল হয়। সো সাকিব একটু আর্লি রিয়াক্ট করে ফেলে, তার মানে বোঝা যাচ্ছে সাকিব জিনিসটাকে টোটালি অর্কেস্ট্রেট করছে। এবং ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার পরে সাকিব ওখানে বসে স্বীকার করে এটা তার এবং টিমের কোচের একটা ডিসিশন থেকে এই জিনিসটা করা হয়েছে। সো এরপর থেকে এটা হচ্ছে গিয়ে লং স্টোরি শর্ট, আর এটা না বললাম এটা সবাই জানেন। এরপর থেকে বাংলাদেশ টিমে শুধু শনি শনি আর শনি। এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ সবচেয়ে বাজে একটা টুর্নামেন্ট খেলে এবং এই টুর্নামেন্টে টপে ছোট তামিমকে বসানো হয় এবং ছোট তামিম অ্যাজ আ নতুন প্লেয়ার ওয়ার্ল্ড কাপে তার ডেবিউ করে আসলে সে প্রেশারটা নিতে পারে নাই, এটা নিতে পারার কথাও না এবং তাকে স্পটে ফালানোর কথাও না টিমের। টোটালি একটা রেকেজ বিধ্বংসী একটা বাজে খেলা দেয় বাংলাদেশ। বাংলাদেশ অ্যাজ আ অ্যাক্সিডেন্ট আফগানিস্তানের সাথে জিতে যায়, কারণ বাকি রেজাল্ট দেখলে বুঝতে পারবেন। লস্ট 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 লস্ট। শ্রীলঙ্কার সাথে 3 উইকেটে জিতে টোটাল তারা জিতে হচ্ছে আফগানিস্তানের সাথে এবং শ্রীলঙ্কার সাথে, এবং বাকি সবগুলা ম্যাচ ইভেন নেদারল্যান্ডসের কাছে হারে। পাকিস্তানের সাথে তো জীবনে জিতেই নাই। অস্ট্রেলিয়ার সাথে 8 উইকেটে হারে, মানে খুব বাজে অবস্থা।
এরপর থেকে যখন তারা দেশে ফিরে, অ্যাজ অলওয়েজ দেশে ফেরার সাথে সাথে তারা জিম্বাবুয়েকে ডাক দেয় এবং জিম্বাবুয়ে যখন আসে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের মানুষকে দেখায় যে আমরা আসলে খেলা পারি, কিন্তু ওখানে যে খেলতে পারি নাই। জিম্বাবুয়ের মতো গুইসাপ মার্কা একটা টিমরে নিয়ে আসে যার কোনো দাঁতে কোনো বিষ নাই। তো এবারও সেম কাজ করছে। করার পর থেকে এই যে সাকিব আল হাসান দেশ ছেড়ে পালানোর পরে, সাকিব আল হাসানের ডাউনফলটা মেইনলি এই জায়গা থেকে শুরু হয়। নির্বাচনে দাঁড়ানোর পর থেকে তার আসলে ডাউনফল শুরু হয়। ঠিক মাশরাফি যেরকম অ্যাট ওয়ান পয়েন্ট মনে হয় আমাদের বিপিএল এর একটা ম্যাচে বাংলাদেশের দুইটা নির্বাচিত এমপি একই মাঠে খেলতেছিল, মানে ওয়াই। আবার যখন তাকে পলিটিক্স নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, একটা সাংবাদিক জিজ্ঞেস করছে, সে বলছে পলিটিক্স নিয়ে আমাকে কিছু বলবেন না। বাবা, তুই যদি পলিটিক্স নিয়ে কিছু না শুনতে চাস তাহলে তুই এমপি হইলি কেন? এনিওয়েজ, এটা আরেকটা ভিডিও টপিক হইতে পারে, দ্য ডাউনফল অফ সাকিব আল হাসান। মেইনলি সাকিব আল হাসান এবং মাশরাফির ডাউনফলটা যখন আসে তখন বাংলাদেশ টিমেরও ডাউনফল শুরু হয়। সাকিব আল হাসান চলে যাওয়ার পরে আসলে লর্ড ছাড়া কেউ ছিল না। এখন বাংলাদেশ হলো লর্ডের টিম। লর্ডসদেরকে ট্র্যাক করতে হলে যেতে হবে আমাদের ফেসবুকে। এন্ড বলতে না বলতে একটা সুন্দর ভিডিও চলে আসছে, শামিম পাট্টু। শামিম পাট্টু তো হাইপার হয় কেন? শামিম পাট্টু কি খেলা পারে? গালির প্রতিবাদ করতে গিয়ে আরেকটি গালি খেলেন শামীম পাট্টু। এটা হচ্ছে বাংলাদেশের এক নাম্বার ক্লাউন। সংবাদ মাধ্যমে একে যখন ডাকা হয়েছে, একে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশ এত বাজে খেলতেছে কেন, ব্লা ব্লা ব্লা। সে বলছে যে এই টিম নিয়ে এর থেকে ভালো ভালো করা পসিবল না। আপনাদেরকে আমি যে ট্র্যাক রেকর্ড গুলো দেখাইলাম, এত এত ট্র্যাক রেকর্ড, এরপরে যদি কেউ বলে যে এই টিম নিয়ে এর থেকে বেটার করা পসিবল না, তার মুখে আসলে জুতা মারা দরকার না? ওর কথা শুনলে মনে হয় ও ভালো করতেই চায় না, এবং বাংলাদেশ যে একটা বাজে টিম এইটা ও সবার কাছে প্রমাণ করতে চায়, সো দ্যাট ওর আর পারফর্মই করতে না হয়। এরকম ক্যাপ্টেন আমি জীবনে প্রথম দেখছি। আর এই যে সব পোস্ট, মানে এক একটা জায়গায় সে ডাক মাইরা মাইরা আসবে আর আইসা আইসা এই ধরনের পোস্ট করবে। সে সে একটা টি-20 ম্যাচে 42 বলে 51 রান করছে, 7 ওভার খেলছে, 7 ওভারে 51 রান করছে, আর বাকি থাকে 13 ওভার, 7 দুগুণে 14, 140 রানে কভার হয়ে যাবে টিম। তারপর আবার নিউজ মিডিয়ার সামনে এসে বলে আপনাদের থেকে ক্রিকেট আমরা একটু হলেও বেশি বুঝি। সবার শেষ আমরা দেখলাম বাংলাদেশ এখন ইউএই এর কাছে হারে, বাংলাদেশ এখন আফগানিস্তানের সাথে পারে না, জিম্বাবুয়ের কাছে হারছে কয়দিন আগে। এখন বাকি থাকলো কেনিয়া, বারমুডা, এই ধরনের টিমগুলা যেই দিন ক্রিকেট খেলার যোগ্য হবে ওই দিন বাংলাদেশ ওদের সাথে খেলবে এবং হারবে ইনশাল্লাহ। গগন বিদারি 6 খাইতে থাকে। নাহিদ রানা তো আরেকটু হলে সেঞ্চুরি খায় যেত বোলিং এ, 3 ওভারে 50 রান দিছে ভাই। রিশাদ খুবই ভালো করতেছে, রিশাদ পিএসএল এ যায় খুব ভালো পারফর্ম করছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে দ্য ফাইনাল ওভার। ফাইনাল ওভারে রান দরকার ছিল 7 বলে 17 রান দরকার ছিল, সেখান থেকে তানজিম সাকিব দ্য ওভার কনফিডেন্ট, ঠিক আছে, ইমাজিন 7 বলে 17 লাগে, সেখানে ওভার থ্রো করলো। নেক্সট ওভারে এসে প্রথমে ফুল টস বল দিল, ফুল টস বল দিয়েই খাইলো একটা গগন বিদারি ছক্কা। তারপর একটা বোল্ড করে, থ্রো করতে চেয়ে থ্রো করে না। লুক এট দিস, মানে আমি ফিক্সিং এর গন্ধ পাই আসলে। এই মোমেন্টে সে থ্রো করে নাই, কিন্তু ওভার থ্রো করে কিন্তু 4 বানাই দিছে। বাই দ্য ওয়ে, ফাইনাল ওভারে কিন্তু একটা হোয়াইট বলও দিছে। লাস্ট ম্যাচটা আরো বেশি প্যাথেটিক হয়। গতবার তো 200 রান করছে, এবার আর 200 করতে পারে নাই। 7টা উইকেট পড়ছে ইউএইর সাথে, 77 না কত রানে 7 উইকেট পড়ে গেছে। লাস্টে এসে হাল ধরছে, হালটা যদি ধরতে না পারতো এখান থেকে 160-এ নিয়ে গেছে। এটা যদি না ধরতো, জাস্ট ইম্যাজিন বাংলাদেশ 100 রানের নিচে অল আউট। মাহমুদুল্লাহ চলে গেছে, এখন জাকের আলী আর রিশাদ মিলা ক্যারি দেয়। আস্তে আস্তে জাকের আলী হয়ে যাবে ড্যাডি, বাংলার ড্যাডি। কিছু হইলেই দেখবেন যে 5টা 6টা উইকেট পড়ে গেছে আর জাকের আলী চলে আসছে। হাসান অনেক ভালো ব্যাট করছে, শরীফুলও ভালো ব্যাট করছে, খুবই সুন্দর ব্যাটিং করছে। এরকম যদি প্রতিটা ম্যাচে বলাররা কিছু কিছু করে কন্ট্রিবিউট করতো তাহলে জোস হইতো, জোস। এনিওয়েজ, ব্যাটসম্যানরাই করতে পারতেছে না, বলাররা আর কি করবে? ওদের 50 রানেও 1 উইকেট, 65 রানে 2 উইকেট, গগন বিদারি ছক্কা মারতেছে, 104-এ 3, 117, 133, 3 উইকেটে 162 করে ফেলছে। না পারে বোলিং, না পারে ব্যাটিং। কিন্তু প্রবলেম ইজ, আগে কি টিমটা এরকম ছিল? একেবারে মোটিভেশন লেস একটা টিম হয়ে গেছে। কারো চেহারা দেখলে মনে হয় না মোটিভেশন আছে। জাকের আলী, রিশাদ এদের বাদে কারো চেহারার মধ্যে মোটিভেশন দেখি না। তাসকিন, এই কয়েকজনের চেহারা বাদে দেখে লাগে না যে এরা চেষ্টা করতেছে খেলার। মমিনুলকে টেস্ট শুরু হয় আর মমিনুলের পিছনে লাগে, সাংবাদিকরাও টেস্ট শুরু হয় তারপর মমিনুলের কাছে আসে। তার আগে কোনোদিন মমিনুলের নামটা ভুলেও উচ্চারণ করে না। সাংবাদিকদের বানানো এটা একটা প্রপাগান্ডা, এটা আমি খেয়াল করছি যে মমিনুল বাংলাদেশের প্লেয়ার না আনটিল বাংলাদেশ হ্যাজ টু প্লে আর টেস্ট ম্যাচ। 15টা উইকেট নিছে,
কয়দিন আগে বাংলাদেশ টিমের একজন অফিসিয়াল হায়ার অফিসিয়াল বলতেছিল মেহেদী মিরাজকে তার ব্যাটিং নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু তার বোলিং নিয়ে আমার কমপ্লেন আছে। সে আর একটু ভালো বল যদি করতে পারে তাহলে তাকে বাংলাদেশ টিমে সবসময় রাখা যাবে। মানে হোয়াট ইজ দিস হাইয়েস্ট উইকেট টেকার। 2017 আর 2025-এর মধ্যে এই প্লেয়ারগুলোর ডিফারেন্স, অ্যান্ড যেই ডিফারেন্সের কারণে বাংলাদেশ টিম টোটালি মাটির সাথে মিশে যাইতেছে। এর মধ্যে আমার কয়েকটা কারণ খুব গায়ে লাগে। এগুলো হচ্ছে, আমাদের টিম ক্যাপ্টেন নিজেই পারফর্ম করে না, ও মানুষের কি পারফর্ম করাবে। লর্ড শান্ত আর লর্ড লিটন এরা যতদিন টিমে আছে, নতুন ওপেনার না আসতেছে, বাংলাদেশ টিমের আর কোনো উন্নতি হইতেছে না। এদেরকে দিয়া ক্যাপ্টেন্সিও হবে না। 2 নাম্বার হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট অনেক বেশি উইক, কেপাবল কিন্তু উইক। মুস্তাফিজ আইপিএলে যে যেসব বল করে বাংলাদেশ টিমে সেই সব বল করে না। আমি এইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। ইয়াং জেনারেশনের প্লেয়াররা যেহেতু আসতেছেই, মেহেদী হাসান হৃদয় খুব মেহেদী হাসান হৃদয় তাহিদ হৃদয় খুবই ভালো খেলে। ছোট তামিমও অনেক কেপেবল, সে ফিউচার অনেক ভালো করবে। পুরান দিনের প্লেয়ারগুলোকে না আসলে বের করে দিয়ে শ্রীলঙ্কার মতো একেবারে জিরো থেকে নতুন প্লেয়ার ধরে এনে তারপরে শুরু করা উচিত। তাতে একটা প্রবলেম থাকবে না, সেটা হচ্ছে নতুন টিমের কাছ থেকে তেমন বেশি এক্সপেকটেশন মানুষের থাকবে না, মানুষ গালাগালি তেমন করবে না। মানুষকে জানাই দিতে হবে এটা একেবারে নতুন টিম ভাই, আগামী 4-5 বছর এটা একদম জিরো রানে আউট যাবে, এদের নিয়ে প্যারা নিও না। অনেক সুন্দর সুন্দর প্লেয়ার আসতেছে। পারভেজ হোসেন ইমন 54 বলে 100 করছে, কোথায় 120 বলে লর্ড শান্তর 77 রান, আর কোথায় 54 বলে 100 রান। আমাদের সিলেকশন বোর্ডে চেঞ্জ আনতে হবে, প্র্যাকটিসে চেঞ্জ আনতে হবে, আরো অনেক কিছু। এগুলো অন্য ভিডিওতে বলবো, আজকে এই পর্যন্তই থাক। এই ছিল বাংলাদেশের ক্রিকেটের ডাউনফল। আমার কথা শুনে বুঝতেই পারতেছেন আমি নিজেই ভিডিও বানাইতে যাই এদের জিনিসপত্র দেখে ডিপ্রেসড হয়ে গেছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। লাইক দেন, সাবস্ক্রাইব করেন। পরবর্তীতে আমরা অন্য টপিক নিয়ে কথা বলবো। থ্যাংকস ফর ওয়াচিং।